আসসালামু আলাইকুম। ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি সমাজবিজ্ঞান তৃতীয় পত্র, যেটা হচ্ছে ধ্রুপদী সমাজ চিন্তার অষ্টম অধ্যায়, টমাস হবস। এটা নতুন চ্যাপ্টার, টমাস হবস। তো টমাস হবস এই চ্যাপ্টার ডিসকাস করতে গিয়ে প্রথমে আমরা জানবো টমাস হবসের পরিচয়। টমাস হবসের জন্ম এবং শৈশব সংক্ষেপে আমরা জানব। রাষ্ট্রবিজ্ঞানের অগ্রগতির ইতিহাসে যেসব দার্শনিকের চিন্তাধারা সময় এবং কালের গণ্ডি পেরিয়ে মানুষকে আধুনিকতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে টমাস হবস। টমাস হবসের সূক্ষ্ম জ্ঞান, যুক্তিপূর্ণ বিচার বুদ্ধি ও বাস্তব চিন্তাধারা অতি অল্প সংখ্যক চিন্তানায়কের মধ্যেই কিন্তু মেলে। টমাস হবসকে ব্রিটেনের সর্বাপেক্ষা মৌলিক চিন্তাধারা সম্পন্ন রাজনৈতিক দার্শনিক বলা হয়। টমাস হবস 1558 সালের 5 এপ্রিল ইংল্যান্ডের উইল্টশায়ারের অন্তর্গত মামসবেরি নামক স্থানে জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের উইল্টশায়ারের অন্তর্গত মামসবেরি নামক স্থানে জন্মগ্রহণ করেন। পারিবারিক ঐতিহ্যে বাইবেল সম্বন্ধে তার গভীর জ্ঞান ছিল, কিন্তু কোনোদিন তিনি ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন না। টমাস হবস প্রথমে ছোট শহর মামসবেরিতে শিক্ষা লাভ করেন। তার যে শিক্ষালাভ, তার নিজ শহর মামসবেরিতে শিক্ষা গ্রহণ শুরু করেন। 1608 সালে মাত্র 20 বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাভ করেন। 1608 সালে যখন তার বয়স 20 বছর, তখনই স্নাতক ডিগ্রি অর্জন করে টমাস হবস। এরপর তিনি উইলিয়াম ক্যাভেন্ডিশের উত্তরাধিকারী গৃহশিক্ষক হিসেবে চাকরি গ্রহণ করেন। ক্যাভেন্ডিশের পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা সারা জীবন স্থায়ী হয়েছিল এবং এই ঘনিষ্ঠতা পরবর্তী সময়ে তার একটা জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়েছিল। টমাস হবস ফরাসি এবং ইতালীয় ভাষা দুটোই শিক্ষা গ্রহণ করেন এবং জানতেন। এ সকল ভাষায় লেখা সাহিত্য এবং দর্শন বিষয়ক বইপত্র তার জ্ঞানচক্ষুকে নতুনভাবে খুলে দিয়েছিল। ব্রিটেনের অভিজাত যে ক্যাভেন্ডিশ পরিবারের ঘনিষ্ঠ সংযোগ হবস ইংল্যান্ডের রাজনীতির গতিধারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ লাভ করে। এই পারিবারিক যে ক্যাভেন্ডিশ পরিবারের সাথে তার মেলামেশার জন্য। এই সময় ইংল্যান্ডের রাজতন্ত্র পার্লামেন্টপন্থীদের মধ্যে রাজা এবং পার্লামেন্টের ক্ষমতার সীমা সম্পর্কে একটা তীব্র ও তিক্ত মতবিরোধ চলছিল। হবস রাজা চরম কর্তৃত্বকে সমর্থন জানিয়েছিলেন। 1640 সালে যখন ইংল্যান্ডে লং পার্লামেন্ট অধিবেশন বসে, তখন তিনি বিক্ষুব্ধ হন এবং রাজার নিরঙ্কুশ ক্ষমতাকে সমর্থন করে ডিসি গ্রন্থ রচনা করেন। তার একটা গ্রন্থ ডিসি। কিন্তু পার্লামেন্টপন্থীদের আক্রমণের ভয়ে তিনি প্যারিসে পালিয়ে যান এবং রাজতন্ত্রের সপক্ষে লেখা অব্যাহত রাখেন। টমাস হবসের উল্লেখযোগ্য রচনাবলী অনেক রয়েছে, যেমন লিটল ট্রিটিস, দি কর্পোরি, দ্য এলিমেন্ট অফ ল ইত্যাদি হচ্ছে টমাস হবসের বিখ্যাত গ্রন্থ। টমাস হবস রাজনীতি, দর্শন এবং অন্যান্য বিষয়কে আরও যুগোপযোগী করে তোলার জন্য তার
প্রচেষ্টাটাকে অব্যাহত রাখেন। দীর্ঘ 11 বছর নির্বাসনে প্যারিসে অবস্থান করার পর 1651 সালে অলিভার ক্রোমওয়েল তার প্রতি ক্ষমা প্রদর্শন করেন। অবশেষে 1651 সাল থেকে টমাস হবস ক্রোমওয়েলের নতুন প্রজাতান্ত্রিক সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং 1679 সালে 4 ডিসেম্বর হবসের জীবনের পরিসমাপ্তি ঘটে। সালে 4 ডিসেম্বর তার ঘটনাবহুল জীবনের পরিসমাপ্তি ঘটে। টমাস হবস রাষ্ট্র দর্শনের মৌলিক চিন্তার সাথে আধুনিকতার যে সংমিশ্রণ তিনি ঘটিয়েছেন। তিনি রাষ্ট্র চিন্তার নায়কদের আকাশে নক্ষত্র সময় একটা অমরত্ব লাভ করেছেন। এখন আমি ডিসকাস করব রাষ্ট্র দর্শনে টমাস হবসের অবদান। রাষ্ট্র দর্শনে টমাস হবসের অবদান। আধুনিক রাষ্ট্র দর্শনে হবসের অবদান অবশ্য গুরুত্বপূর্ণ। অধ্যাপক ডার্নিং বলেন যে ইংল্যান্ডবাসীর মধ্যে হবসের প্রথম এমন রাজনৈতিক দর্শন ব্যবস্থা উপস্থান করেন হবসে যা ইতিহাসের অন্যতম মহান ব্যবস্থা বলে গণ্য হতে পারে। তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান রচনার মাধ্যমে রাজনৈতিক দর্শনের ইতিহাসে এক বড় দার্শনিক হিসাবে আখ্যায়িত হন। টমাস হবসের রাষ্ট্র দর্শনের যেগুলো আমরা পরে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। গণিত, জ্যামিতি, পদার্থবিজ্ঞানের প্রভাবে হবস বাস্তববাদী দার্শনিকের এগুলো হলো, যেহেতু টমাস হবস গণিত, জ্যামিতি, পদার্থ বিজ্ঞানের সব কিছুতে পারদর্শী ছিলেন, সেই জন্য টমাস হবসকে বাস্তববাদী দার্শনিক এবং মানুষের সমাজ, মানুষের আবেগ অনুভূতি, মানুষের আশা আকাঙ্ক্ষা, এমনকি মানুষের ধর্ম এবং নৈতিকতাও তিনি বস্তুবাদের মানদণ্ডে একটা বিচার করেন। যুক্তিবাদের ধারণা প্রদান করেন। টমাস হবস যে একান্তভাবে শুধু বস্তুবাদী ছিলেন তাই নয়, যুক্তিবাদে তার গভীর একটা আস্থা ছিল। তিনি বিশ্বাস করেন যে যুক্তিবাদ থেকেই রাষ্ট্র ও সার্বভৌমত্বের জন্ম এবং যুক্তিবাদের সাথে প্রাকৃতিক আইন এবং ঐশ্বরিক আইনের কোনো দ্বন্দ্ব হতে পারে না। হবসের মতে যুক্তিবাদ ছাড়া সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র, সরকার এবং সার্বভৌমের জন্ম কখনোই সম্ভব নয়। মানব প্রকৃতির বিশ্লেষণ। হবসের মতে মানুষের যাবতীয় কর্মপ্রয়াস তার স্বার্থকে কেন্দ্র করে কিন্তু আবর্তিত হয়। মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। অপরের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বা প্রভাবিত হওয়াকে মানুষ পছন্দ করে না। তার এ ধারণা আধুনিককালে রাষ্ট্র দার্শনিকগণ সঠিক বলে কিন্তু তাদের মত প্রকাশ করেন। হবস ছিলেন একজন কর্তৃত্ববাদী দার্শনিক। ব্যক্তি তার স্বাধীনতা সার্বভৌমের হাতে সমর্পণের মাধ্যমে অন্যের অনিষ্ট থেকে চুক্তিগত নিরাপত্তা চায়। ইংল্যান্ডের তৎকালীন ভয়াবহ দুর্যোগময় অবস্থা, বিশেষ করে ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধ হতে মুক্তির জন্য হবস সার্বভৌম ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র ও রাষ্ট্রনায়কের প্রয়োজনীয়তা অনুভব করেন।
সার্বভৌম সম্পর্কে তার ধারণা তাকে একজন কর্তৃত্ববাদী দার্শনিকে পরিণত করেছে। প্রকৃতির রাজ্যের প্রণালী। প্রকৃতির রাজ্যের প্রণালী। প্রকৃতির রাজ্যের আলোচনা প্রসঙ্গে হবস যে তৎকালীন ইউরোপে যদি আইন শৃঙ্খলার মধ্যে শৈথিল্য প্রকাশ পায়, তবে ইউরোপের মানুষ আবার প্রকৃতির রাজ্যে প্রত্যাবর্তন করবে। কাজে কৃত্রিম নিয়ন্ত্রণের প্রয়োজন অত্যাধিক, কারণ কৃত্রিম নিয়ন্ত্রণের মানুষকে কি করে প্রকৃতির রাজ্যে প্রত্যাবর্তন হতে রক্ষা করেছে। হবস ছিলেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। ব্যক্তির সুখ শান্তি ও সম্পত্তির নিরাপত্তার জন্যই কিন্তু রাষ্ট্র জন্মগ্রহণ করেছে। হবস রাষ্ট্রের মূলনীতি প্রদত্ত কণ্ঠে ঘোষণা করেন এবং সার্বভৌমের হাতে নিরঙ্কুশ একটা ক্ষমতা অর্পণ করেন, যার ভিত্তিমূলে ছিল ব্যক্তির স্বাতন্ত্র্য। এভাবে হবস ব্যক্তির অধিকারকে আধুনিক দর্শনের মাধ্যমে আলোচ্য সমস্যায় পরিণত করেন এবং গণতান্ত্রিক যে তত্ত্ব, সেই তত্ত্ব গঠনে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। হবসের কালজয়ী রাষ্ট্রদর্শন লেভিয়াতন, তার বিখ্যাত গ্রন্থ লেভিয়াতন গ্রন্থে টমাস হবসের যে বহুমাত্রিক পরিচয় পাওয়া যায়, তার ভিত্তিতে তাকে একজন ব্যক্তির স্বাতন্ত্র্যবাদী, কর্তৃত্ববাদী, আচরণবাদী ও উপযোগবাদী ও বস্তুবাদী চিন্তাবিদ হিসেবে আখ্যায়িত করা যায়। সার্বভৌমত্ব সম্পর্কে টমাস হবসের ধারণা। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজতন্ত্র এবং পার্লামেন্টেরিয়ানদের মধ্যে রাজা ও পার্লামেন্টের ক্ষমতার সীমা সম্পর্কে তীব্র এবং তিক্ত একটা মতবিরোধ চলছিল। এ অবস্থায় চলমান রাজনৈতিক বিশৃঙ্খলা ও ভ্রাতৃঘাতী যে গৃহযুদ্ধ থেকে জাতিকে রক্ষার জন্য টমাস হবস নিরঙ্কুশ ক্ষমতা সম্পন্ন পরাক্রমশালী রাজার কথা বলেন এবং সৃষ্টি করেন তার সার্বভৌমত্ব তত্ত্ব। হবসের সার্বভৌমত্ব সংজ্ঞা যেটা ছিল সেটা হচ্ছে সার্বভৌম ক্ষমতার সংজ্ঞা দিতে গিয়ে টমাস হবস বলেন যে সার্বভৌম ক্ষমতা হলো এমন এক ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলের যার কাছে জনগণ নিজেদের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে তাদের যাবতীয় প্রাকৃতিক অধিকার সমর্পণ করে দিয়ে তার যাবতীয় কাজকে নিজেদের কাজ বলে স্বীকার করে নেয়। আবার বলছি, টমাস হবস হলো সার্বভৌমের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে সার্বভৌম ক্ষমতা হলে এমন এক ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলী যার কাছে জনগণ নিজেদের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে তাদের যাবতীয় প্রাকৃতিক অধিকার সমর্পণ করে দিয়ে তার যাবতীয় কাজকে নিজেদের কাজ বলে স্বীকার করে নেয়। এ ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলের লক্ষ্য হলো জনগণ কর্তৃক অর্পিত ক্ষমতাকে তার নিজস্ব বিবেচনা অনুযায়ী জনসাধারণের শান্তি ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে নিয়োজিত করা। সুতরাং জনগণ সার্বভৌম শাসকের নিকট তাদের ক্ষমতা অর্পণ করে শান্তিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্য। রাষ্ট্রদর্শন হিসেবে সার্বভৌমের যে তত্ত্ব দিয়েছে টমাস হবস, এই সার্বভৌম তত্ত্বের মূল কথা হচ্ছে যে মানুষ প্রকৃতির রাজ্যে অসহনীয় ও কদর্শপূর্ণ পরিবেশ হতে মুক্তি লাভের উদ্দেশ্যে নিজেদের মধ্যে এক চুক্তিতে আবদ্ধ হয়, যার মাধ্যমে তারা প্রত্যেকে তাদের নিজেদের অধিকার অপরের নিকট অর্পণ করে এবং পরিশেষে তাদের সম্মিলিত অধিকার রাজার হস্তে সমর্পণ করে। রাষ্ট্র ও সমাজ পূর্ব অবস্থায় মানুষ প্রকৃতির রাজ্যে অসাহিত্যবন্দী ছিল। টমাস হবসের এই সার্বভৌম তত্ত্বের উৎপত্তি প্রকৃতির রাজ্যে কোনো শাসক, আইন কানুন বা বিচার সালিশ কিছু ছিল না। প্রকৃতির রাজ্যে কোনো শাসকও ছিল না, আইন কানুনও ছিল না, বিচার সালিশও ছিল না। ফলে মানুষ নিঃসঙ্গ ও কঠোর নির্মম পরিবেশে জীবনযাপন করত। প্রকৃতির রাজ্যে এরূপ ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ
নিজেদের মধ্যে কি করে, চুক্তি সম্পাদন করে এবং তারা নিজেদের প্রয়োজনে রাষ্ট্র সৃষ্টি করে এবং প্রত্যেকেই স্বেচ্ছায় নিজ অধিকার ও ক্ষমতা রাজার হাতে সমর্পণ করে। এইভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা সংসদে অর্থাৎ শাসকের সার্বভৌম ক্ষমতায় পরিণত হয়। সার্বভৌম তত্ত্ব সামাজিক চুক্তির একটা ফসল। এই সার্বভৌম তত্ত্বের বৈশিষ্ট্যটা টমাস হবস সার্বভৌম ক্ষমতাকে চরম ক্ষমতার আধার বলে মনে করেন। রাষ্ট্রের সার্বভৌম শাসকের সমকক্ষ অন্য কোনো কর্তৃপক্ষ থাকতে পারে না। টমাস হবস বলেন, সার্বভৌম শাসকের ইচ্ছাকে অন্য কোনো ঊর্ধ্বতন বা অধস্তন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারে না। সার্বভৌম শাসকই সকল ক্ষমতার উৎস এবং ব্যাখ্যা প্রদানকারী। তিনি যাবতীয় আইনের ঊর্ধ্বে অবস্থান করেন। টমাস হবস বলেন, সার্বভৌম শাসক হলো মরণশীল ভগবান, যেহেতু সকল জনগণ স্বেচ্ছায় সার্বভৌম হস্তে তাদের সমগ্র ক্ষমতা স্বেচ্ছায় সমর্পণ করেছে। কাজেই সার্বভৌম শাসক চরম ক্ষমতার অধিকারী। কেউ সার্বভৌম শাসকের ঊর্ধ্বে অবস্থান করতে পারে না। জনগণ তার হাতে তরবারি প্রদান করে তার হস্তকে সুদৃঢ় করে তুলেছে। তাহলে দেখা যাচ্ছে জোরজার মূল্যকতার অন্ধকার বিভীষিকাময় অরাজক পরিস্থিতি থেকে মানুষকে চুক্তিবদ্ধ হয়ে সামাজিক মুক্তির আলোক দিশা দেখিয়েছেন টমাস হবসের এই সার্বভৌম তত্ত্ব। সামাজিক চুক্তি টমাস হবসের মত সামাজিক চুক্তি মতবাদ। হবসের হবসের সামাজিক চুক্তি মতবাদ কি? সার্বভৌম টমাস হবসের হচ্ছে যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, যেখানে স্বাধীনতা নেই সেখানে মানবাধিকার রচিত। টমাস হবসের হলো টমাস হবসের যে উল্লেখ্য বক্তব্য, আইন এবং সাম্যহীন রাষ্ট্র পূর্ব প্রকৃতির রাজ্যের প্রতি ইঙ্গিত করে প্রকৃতির রাজ্যের বিভীষিকা দূর করতে সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেন টমাস হবস। হবসের সামাজিক চুক্তির ধারণা মূলত প্রকৃতির আইন থেকে হয়েছে। প্রকৃতির রাজ্যে মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে উঠল, প্রাকৃতিক আইন যখন মানুষের জীবন এবং সম্পত্তির রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা দিতে সক্ষম হলো না, তখন মানুষ সুখী এবং নিশ্চিত জীবনের প্রয়োজনীয়তা অনুভব করল। এর প্রেক্ষিতেই উন্নত জীবনযাপনের জন্য প্রাকৃতিক আইনের বিধান অনুসারে সকল মানুষ বিনা শর্তে কোনো এক ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলী হতে তাদের প্রাকৃতিক অধিকার সমর্পণ করে। তাহলে সামাজিক চুক্তিটা কি? ব্যক্তি তার নিজেকে শাসন করার ক্ষমতা বা অন্যের অধিকার খর্ব করার ক্ষমতা এবং অন্যের অনিষ্ট সাধন হতে বিরত হয় এবং সার্বভৌমের নিরঙ্কুশ আধিপত্যের প্রতি আনুগত্য প্রদর্শন করে। এই মর্মে যে অনুরূপভাবে সকল ব্যক্তি তার এই ক্ষমতা একইভাবে সার্বভৌমের হাতে সমর্পণ করে এবং প্রত্যেকে একে অপরের নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকবে। হবসের মতে এটাই সামাজিক চুক্তি এবং এর মাধ্যমে রাষ্ট্র বা কমনওয়েলথ এর অন্তর্নিহিত ঐক্যে মূলে ঐক্য উচ্চারিত হয়। হবসের সামাজিক চুক্তির প্রকৃতিটা ছিল হবস উল্লেখ করেন সার্বভৌমের প্রতি জনগণের বা প্রজাদের আনুগত্য ততদিন থাকবে যতদিন সার্বভৌম তাদের রক্ষা করতে পারবে। কারণ প্রাকৃতিক বিধান অনুসারে মানুষ নিজেকে রক্ষা করার যে অধিকার রয়েছে সে অধিকার যদি কেউ না রক্ষা করে তবে কোনো চুক্তি তাকে সে অধিকার হতে বঞ্চিত করতে পারে না। এই সামাজিক চুক্তির কিছু বৈশিষ্ট্য ছিল।
টমাস হবসের মতে মানুষ স্বভাবতই স্বার্থপর, তাই স্বার্থ উদ্ধারের জন্য তারা আত্মকলহ প্রতিযোগিতায় লিপ্ত হয়। এগুলো তার মতে একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। তাই রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এমন এক রাজা যিনি সবার মনে কি করবে, ভয়ের উদ্যোগ করবে। হবস বিশ্বাস করতেন পৃথিবীতে বস্তু ছাড়া কোনো কিছুই বাস্তব নয়, যা পদার্থ নয় তা বিশ্ব শান্তির কোনো অংশ নয়। মানুষ যন্ত্রের মতো বিভিন্ন উপাদান দ্বারা পরিচালিত হয় এবং তার এই উপাদান হচ্ছে ভাব আবেগ, অনুভূতি, চিন্তা ও ইচ্ছা। এসব উপাদানে গঠিত মানুষকে পরিচালনার জন্য প্রয়োজন একজন শাসক যিনি সর্বশক্তিমান। মানব প্রকৃতির সম্পর্কে হবসের মতে মানুষ মূলত একটি জড় পদার্থ এবং অন্যান্য জড় পদার্থের ন্যায় সে কার্যক্রম সম্পর্কে রীতির নিয়মাধীন। মন বলে যে জিনিসের কথা বলা হয় তা নিছক একটি ক্ষয়িষ্ণু বস্তু। ইচ্ছার স্বাধীনতা বা উদ্দেশ্যবাদ বলে কোনো কিছুই নেই, এগুলো সব নিছক মায়া বা ভ্রম মাত্র। হবসের গতিতত্ত্বের ব্যাখ্যাক্রমে বলেন, হবসের সামাজিক চুক্তি মতবাদ কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে শান্তি এবং নিরাপত্তার জন্য সামাজিক চুক্তি করা হয়েছিল। এটি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র ও সমাজ একটা মানুষ সৃষ্টি প্রতিষ্ঠান, জনসম্মতি এর মূল ভিত্তি। মানুষের কল্যাণ ও নিরাপত্তা সাধনের জন্য কিন্তু রাজা সমগ্র চুক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন। তিনি তার সার্বভৌমত্বের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবেন। চতুর্থত হচ্ছে সামাজিক চুক্তি দ্বারা যে রাষ্ট্র সৃষ্টি হলো তা চিরস্থায়ী ও অপরিবর্তনীয়। এবং পঞ্চমত, এর চুক্তির মতবাদ সৃষ্টি হয়েছে সম্মতির ভিত্তিতে, ভীতি হতে নয়। যুক্তির নির্দেশে মানুষকে শান্তি এবং নিরাপত্তার প্রতি আকৃষ্ট করেছে। অতএব বলা যায় যে টমাস হবসের সামাজিক চুক্তি মতবাদ বন্য মানুষকে তাদের হিংস্রোক্ত বিসর্জন দিয়ে সভ্য হওয়ার চিন্তা কল্পের কিন্তু একটা ফসল। সার্বভৌমের প্রতি স্বেচ্ছা আনুগত্যের মাধ্যমে মানুষ স্বাধীনতা অর্জন করেছে। টমাস হবসের কর্তৃত্ববাদী মতবাদ যে বা টমাস হবসকে কর্তৃত্ববাদী বলা হয় কেন? রাজশক্তি এবং পার্লামেন্টারি শক্তির বিভেদ এবং আন্দোলন যখন ইংল্যান্ডের রাজনৈতিক ঐক্য বিপর্যস্ত হয়ে পড়েছিল, ঠিক তখনই নিরঙ্কুশ প্রতাপশালী রাজশক্তির প্রয়োজন অনুভব করেন রাষ্ট্র দর্শনের চিন্তানায়ক টমাস হবস এবং সার্বভৌম রাজনিয়ন্ত্রণের প্রবক্তা হিসেবে তিনি কর্তৃত্ববাদী চিন্তাবিদ হিসেবে আখ্যায়িত হয়েছেন। এই কর্তৃত্ববাদ কি? কর্তৃত্ববাদ হলো এমন একটি মতবাদ যা ব্যক্তির স্বাধীনতাকে উপেক্ষা করে কর্তৃপক্ষের, বিশেষত রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বশ্যতা শিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। কাজেই যিনি ব্যক্তির স্বাধীনতাকে উপেক্ষা করে কর্তৃপক্ষের আদেশ মান্য করার পক্ষপাতী তিনি কর্তৃত্ববাদী। একথা নিজের স্বাধীনতা বিসর্জন দিনে যে কর্তৃপক্ষের আদেশ, মতবাদ বা স্বাধীনতাকে গুরুত্ব দেয় সে এবং মান্য করে তিনি হচ্ছে কর্তৃত্ববাদী। মানুষ প্রকৃতির রাজ্যে অসহনীয় এবং কদর্যপূর্ণ পরিবেশ হতে মুক্তি লাভের উদ্দেশ্যে নিজেদের মধ্যে এক চুক্তিতে যখন আবদ্ধ হয়, পরে যার মাধ্যমে প্রত্যেকে তার নিজ নিজ অধিকার অপরের নিকট অর্পণ করে এবং অবশেষে তাদের সম্মিলিত অধিকার রাজার হস্তে সমর্পণ করে। কিন্তু রাজা এই চুক্তিতে অংশগ্রহণ করেননি, তিনি চুক্তির বাইরে অবস্থান করেন। সুতরাং এটি হয়ে ওঠে একটি একতরফা চুক্তি। ফলে রাজা আর জনগণের নিকট জবাবদিহি রইল না এবং তিনি হয়ে উঠলেন কর্তৃত্ববাদী। কর্তৃত্ববাদী চিন্তাবিদ হিসেবে হবসের যে হলো ভূমিকাটা, সেটা হচ্ছে হবসের সমকালীন ইংল্যান্ডের রাজনৈতিক অরাজকতা এবং আসন্ন একটা গৃহযুদ্ধের জন্য যোগ্য এবং প্রতাপশালী একটা নেতৃত্বের
দরকার ছিল। তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এবং জবাবদিহিতার ঊর্ধ্বে অবস্থানকারী নিয়ন্ত্রণকারী রাজার আধিপত্যকে সমর্থন জানান। ফলে রাজার স্বেচ্ছাসেবী হয়ে ওঠার ব্যাপক সুযোগ একটা থাকে। একক ক্ষমতার অধিকারী স্বৈরাচারী রাজা প্রজাতির উপর নিরঙ্কুশ একটা কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ পান। ব্যক্তির স্বাতন্ত্র্য প্রতিষ্ঠায় সবর্দি হবস ছিলেন। যে জন লক বলেন, হবসের মতে মানুষ এত নির্বোধ যে খ্যাকশিয়াল তাদের একটি কি অনিষ্ট করতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকলেও সিংহের পেটে প্রবেশ করে নিরাপদ অনুভব করে। হবস বলেন যে রাষ্ট্র ও সার্বভৌমর সৃষ্টি যুক্তি হতে ভীত হতে নয়। তিনি ব্যক্তির স্বাতন্ত্র্য এবং ব্যক্তির জীবন, সম্পদ এবং নিরাপত্তার জন্য সার্বভৌমের কাছে নিজেদের অধিকার সমর্পণের কথা বললে রাজাকে সকল আইনের ঊর্ধ্বে রেখেছেন। কিন্তু স্বেচ্ছাচারী রাজার পোষণে জনগণের স্বাধিকার খর্ব হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। জন লক এই কথাগুলো বলেছিলেন। টমাস হবসের মতে আকার, আকৃতি, বুদ্ধি, মনোবলের সামষ্টিক বিবেচনায় সকল মানুষ প্রায় সমান। চরম রাজনৈতিক অবস্থা হতে মুক্তি পাওয়ার জন্য চরম কর্তৃত্ববাদী রাজা আবশ্যক। সেক্ষেত্রে কুইনিন জ্বর সারবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? এটি ছিল টমাস হবসের কর্তৃত্ববাদী মতবাদের মূল কথা, এবং এর জন্য টমাস হবসকে কর্তৃত্ববাদী বলা হয়। মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা। টমাস হবসের মানব প্রকৃতি কি? মানব প্রকৃতি বিশ্লেষণ হবসের চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক। সপ্তদশ শতাব্দীতে আবির্ভূত শক্তিমান এ রাষ্ট্র চিন্তানায়ক মানব প্রকৃতি সম্বন্ধে অত্যন্ত হতাশাব্যঞ্জক ধারণা পোষণ করেন। তিনি প্রথম মানব প্রকৃতি বিজ্ঞানে প্রায়োগিক ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণ করেন। মানব প্রকৃতি সম্বন্ধে হাবসীয় ব্যাখ্যা হবস বলেছেন যে মানুষ মূলত জড় পদার্থ। মানুষ মূলত জড় পদার্থ। মানব দেহকে তিনি বস্তু এবং মানব মনকে ক্ষয়িষ্ণু পদার্থ হিসেবে বিবেচনা করেছেন। দেহ অন্যান্য জড় বস্তুর ন্যায় কার্যকরণ সম্পর্কের অধীন। জড় বস্তুর ন্যায় মানুষের আচরণ কোনো অবস্থায় কিরকম হবে তা আগেই অনুমান করা যায়। তার যে যুক্তিশীলতা ছিল, মানুষ এবং জড় পদার্থের মধ্যে সামান্য যেটুকু পার্থক্য আছে তা হলো মানুষের মাঝে অণু পরমাণু ছাড়া যুক্তি নামক অতিরিক্ত একটি উপাদান আছে। যুক্তির সাহায্যে মানুষ চিন্তা ভাবনা করে কাজ করতে চায়, ফলে তার কাজের মধ্যে কিছুটা অনিশ্চয়তার সম্ভাবনা থাকে। হবস মনে করতেন যে প্রকৃতি এবং পারিপার্শ্বিকতা দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়। আকাঙ্ক্ষা প্রবণতা, যে জিনিসের প্রতি মানুষের আকর্ষণ জাগে মানুষ তার লাভের আকাঙ্ক্ষা পোষণ করে। অপরপক্ষে যে জিনিস মানুষের অনুভূতিতে কিরূপ সাড়া জাগায় তার প্রতি মানুষের বিতৃষ্ণা জাগে। যদিও মানুষ আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত, কিন্তু সে আকাঙ্ক্ষার শুধু বর্তমানের সুখ অন্বেষণে সীমাবদ্ধ রাখে না। মানুষ নিরাপত্তা প্রত্যাশী। নিরাপত্তা লাভের আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন বৈশিষ্ট্যের একটা অন্যতম। মানুষ যে কোনো পরিবেশে আগে নিজেকে রক্ষা করে। মানব প্রকৃতি সম্বন্ধে হবসের ব্যাখ্যায় বলা হয়েছে সকল মানুষই প্রায় সমান। মানুষে বড় রকমের কোনো পার্থক্য নেই, তারা সকলেই প্রায় সমান। হবসের এ সমতার অর্থ গাণিতিক সমতা নয়। হবসের মতে মানুষ পরস্পর এ অর্থে সমান যে কারো হয়তো দৈহিক শক্তি কম আছে, কিন্তু তার মনের বল আরো বেশি। সুতরাং দৈহিক ও মানসিক ক্ষমতা কথা সার্বিকভাবে বিচার করলে দেখা যায় যে যথার্থই মানুষের উল্লেখযোগ্য কোনো পার্থক্য থাকে না। আমরা
আলোচনার হবসের মানব প্রকৃতি সম্পর্কে আলোচনার এ পর্যায়ে বলতে পারি যে মানুষ স্বভাবতই স্বার্থপর, লোভী, আত্মকেন্দ্রিক ও ক্ষমতালিপ্সু। মানুষ সহজাত প্রবৃত্তির বশে প্রকৃতির রাজ্যে কালাতিপাত করত। ওই সমস্ত প্রবৃত্তি দমনের কোনো ব্যবস্থা না থাকায় সেখানে এক ভয়াবহ অবস্থা বিরাজমান থাকত। ক্ষমতা লাভের এই জীবন নির্বিঘ্ন করার জন্য সে যা কিছু দরকার সবই করতে পারে। এই ছিল মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা। শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারে টমাস হবস থেকে আরও কিছু আলোচনা থেকেই গেল। আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।